হেই, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দেখো, আমরা আজকে এমন একটা অধ্যায়ের এমন একটা ম্যাথ নিয়ে আসছি যে অধ্যায়টা তোমাদের মাস্ট 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 অ্যান্সার করতেই হবে। এবং এই অধ্যায়টা আসলে ফিজিক্সের, আমার কাছে মনে হয় যে ফিজিক্সের সবচেয়ে স্পেশাল একটা অধ্যায়। সেটা হচ্ছে তোমার থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যা। তো আমরা এটার একটা ম্যাথ নিয়ে আসছি। দেখো ম্যাথটা আসলে কি বলছে, তোমরা জাস্ট একটু প্যারাগ্রাফ বা উদ্দীপক এটা একটু দেখো। তাপ পরিবাহী ও অপরিবাহী পদার্থের দুটি ঘর্ষণহীন পিস্টনযুক্ত সিলিন্ডারে 2 × 10⁵ প্যাসকেল চাপে ও 600 কেলভিন তাপমাত্রায় 1 মোল হিলিয়াম গ্যাস আছে। আচ্ছা, পরবর্তীতে উভয় সিলিন্ডারের চাপের পরিমাণ অর্ধেক করা হয়েছে। আচ্ছা, এখন গ নাম্বার কোশ্চেনে বলছে তোমার অপরিবাহী সিলিন্ডারের চূড়ান্ত টেম্পারেচার কত। গ নাম্বারে বলছে সিলিন্ডারের মধ্যে কোনটার কৃতকাজ বেশি, কোনটার কৃতকাজ কম। ওকে, এখন তুমি আমাকে বলো যে তুমি এই উদ্দীপকটা দেখে নর্মালি কি বুঝতেছো। আসলে দেখো, এই উদ্দীপকটা দেখে কি আমরা কোনো আগা মাথা কিছু বুঝতে পারতেছি? আসলে কিন্তু আমরা এখনো কিছুই বুঝতে পারতেছি না। এই যে তাপ পরিবাহী, এই তাপ পরিবাহী দিয়ে আমাদের কি বুঝাইতেছে, তাপ অপরিবাহী এইটা দিয়ে আমাদের কি বুঝাইতেছে? দেখো, আমরা যখন তাপগতিবিদ্যা অধ্যায়টা পড়তেছিলাম তখন আমরা কিন্তু 4টা প্রসেস সম্পর্কে জানছি। একটা কি তোমার সময়আয়তন, আর একটা কি তোমার সমচাপ, আর একটা কি তোমার আইসোথার্মাল বা সমষ্ণ প্রক্রিয়া, আর একটা হচ্ছে অ্যাডিয়াবেটিক বা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তো আমরা এই 4টা প্রসেসের মধ্যে 2টা প্রসেস নিয়ে কিন্তু আমাদের মেইনলি আমরা ম্যাথমেটিক্যালি কাজ করি। তাহলে দেখো এইখানে এই 2টা টপিক বা হচ্ছে যে তাপ পরিবাহী ও তাপ অপরিবাহী, এই 2টা জিনিস দিয়ে কিন্তু এই 2টা প্রসেসকেই তোমার ইন্ডিকেট করা হয়েছে। এখন আমাদের বুঝে নিতে হবে যে আসলে কোন 2টা দিয়ে কোন 2টা প্রসেস ইন্ডিকেট করা হয়েছে। তোমরা সবাই জানো যে তাপ পরিবাহী মিনস তোমার যে তাপ পরিবহন করে, তার মানে কি তোমার এটা সমষ্ণ প্রক্রিয়া। আর তাপ অপরিবাহী যেখানে কোনো তাপের আদান প্রদান হচ্ছে না, সেটা কি, সেটা হচ্ছে তোমার রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এখন তোমরা তারপরও নর্মালি আমরা একটু সমষ্ণ এবং রুদ্ধতাপীয় মোটামুটি ইন শর্টলি একটু আলোচনা করি। দেখো, যে প্রক্রিয়ায় তোমার টেম্পারেচার বা তাপমাত্রার কোনো কি হইতেছে না, তাপমাত্রার কোনো পরিবর্তন হইতেছে না, তার মানে কি এখানে তোমার তাপমাত্রা কনস্ট্যান্ট থাকতেছে, মানে এই প্রসেসে তোমার তাপমাত্রার কোনো পরিবর্তন হইতেছে না। তার মানে যেই প্রক্রিয়ায় তোমার তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, মানে যে তাপগতীয় প্রক্রিয়ায় তোমার তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, আমরা সেই প্রসেসটাকে কি বলি? সেই প্রসেসটাকে আমরা সমষ্ণ প্রক্রিয়া বলি। এখন যেহেতু তাপগতীয় প্রক্রিয়ায় তাপমাত্রার কোনো পরিবর্তন হইতেছে না, তুমি কিন্তু এরকম আরেকটা জিনিস জানো যে বয়েলের সূত্রেও কিন্তু আমাদের তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না। তার মানে এই বয়েলের সূত্রের সাথে এই সমষ্ণ প্রসেসের একটা কি রিলেশন আছে। তার মানে তোমার বয়েলের যে ফর্মুলাটা আমরা জানি, সেই বয়েলের ফর্মুলাটা আমরা টোটালি কি এইখানে অ্যাপ্রোচ করতে পারবো না? আমরা কিন্তু অবভিয়াসলি পারবো। কেন পারবো? কারণ দেখো, সমষ্ণ প্রক্রিয়াও আমাদের তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না, তাপমাত্রার কোনো আদান প্রদান কোনো পরিবর্তন হচ্ছে না। বাট আমাদের কি নর্মালি বয়েলের মধ্যেও কি বয়েলের সূত্রেও কিন্তু আমাদের তাপমাত্রার কোনো পরিবর্তন হইতেছে না। এখন যেহেতু তাপমাত্রার কোনো পরিবর্তন হইতেছে না, তার মানে আমরা এইখানে বয়েলের সূত্র ইউজ করতে পারি। তার মানে বয়েলের সূত্র কি ছিল আমাদের? পিবি ইজ ইকুয়াল টু তোমার কনস্ট্যান্ট ছিল, এটা আমরা জানতাম। তার মানে P1V1 ইজ ইকুয়াল টু P2V2, আমরা এই ফর্মুলাটা নর্মালি ইউজ করতে পারতাম। তো আমরা সমষ্ণ প্রসেসেও এই ফর্মুলাটা ইউজ করব। এখন সমষ্ণ প্রক্রিয়া কি কি হইতে পারে? দেখো, সমষ্ণ প্রক্রিয়া আমরা চিনবো কিভাবে? নর্মালি সমষ্ণ প্রক্রিয়া চিনার কিছু স্টেপ আছে। একটা হচ্ছে এই প্রসেসটা তোমার ধীরে ধীরে ঘটে, এই প্রসেসটা তোমার ধীরে ধীরে ঘটতেছে। অ্যান্ড তুমি আরো কি কিভাবে চিনতে পারো? এইখানে তোমার তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না, টেম্পারেচারের কোনো পরিবর্তন হইতেছে না। এখন এটার এক্সাম্পল হিসেবে তুমি কিন্তু ধরতে পারো, এটার এক্সাম্পল হিসেবে তুমি ধরতে পারো পরিবাহী গ্যাসের কথাই ধরতে পারো তুমি। তার মানে একটা জিনিস দেখো, তোমার যদি কোশ্চেনে ধীরে ধীরে এরকম টাইপের কোনো কথা থাকে, তাহলে তুমি কি বুঝবা ভাই তোমার কোন কোন প্রসেসের কথা বলা হয়েছে? সমষ্ণ প্রসেস। তোমার যদি বলা থাকে যে তাপমাত্রার কোনো পরিবর্তন হয় নাই বা তাপমাত্রা আনচেঞ্জড, তার মানে তুমি বুঝবা কোন পরিবর্তনের কথা বলা হয়েছে, কোন প্রসেস? সমষ্ণ প্রসেস। কোনো পরিবাহী গ্যাস লাইক হচ্ছে দেখো আমাদের এই যে তাপ পরিবাহী,
এই জিনিসের এরকম পরিবাহী এরকম টাইপের যাওয়া থাকলে কি বুঝবা? সমষ্ণ প্রসেস। এখন চলো আমরা সমষ্ণ প্রসেসটা বুঝতেছি যে না ঠিক আছে, তার মানে আমরা কিন্তু তাপগতিবিদ্যার প্রথম সূত্র অবশ্যই জেনে আসছি। কি ছিল? ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। আচ্ছা, এখন এখানে তাপের আদান প্রদান হইতেছে না, তার মানে এইখানে তোমার কি কনস্ট্যান্ট থাকতেছে? ডিটি ইজ ইকুয়াল টু 0, মানে তাপের আদান প্রদান হইতেছে না। এখন যদি কোনো জায়গায় তাপের আদান প্রদান না হয় তাহলে কি তার অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হবে? না, তাপমাত্রা না থাকলে কিন্তু অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হইতেছে না। তার মানে আমার এইখানে একটা জিনিস খেয়াল করে দেখো, তার মানে এই অভ্যন্তরীণ শক্তিটাও কিন্তু কনস্ট্যান্ট হয়ে যাবে। মানে হচ্ছে কি অভ্যন্তরীণ শক্তির মানও কি 0। তার মানে এইখান থেকে থাকলো কি ডিকিউ ইজ ইকুয়াল টু ডিডাব্লিউ না? তার মানে সমষ্ণ প্রসেসে তোমার যদি এমসিকিউতে আসে তুমি বলতে পারবে না যে সমষ্ণ প্রসেসের মেইন কন্ডিশনটা কি? মেইন কন্ডিশনটা এরকম না সমষ্ণ প্রসেসের ক্ষেত্রে ডিকিউ ইজ ইকুয়াল টু ডিডাব্লিউ। এখন আরেকটা বিষয়, ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু আবার আমরা কি জানি? ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু কিন্তু আমরা জানি পি ডিবি। এখানে আয়তনের নিয়ে কাজ করতেছি, সরি কাজ নিয়ে কাজ করতেছি, দ্যাট ইজ হয়ে কিন্তু আয়তন চলে আসছে। তার মানে চাপ এবং আয়তন এইটার কি আমরা কি বলতে পারি? ডিডাব্লিউ মানে হচ্ছে কাজ। এখন তুমি এইটা জানো, ওকে এটা জানলাম। এখন সমস্ত একটা প্রসেস বা সমস্ত একটা প্রক্রিয়া, এখানে অবশ্যই কি কাজ হইতেছে না? তুমি দেখো এখানে সম্পূর্ণ তাপ শক্তিটাই কি তোমার কাজে রূপান্তর হইতেছে। তার মানে আমরা এখন একটু চিন্তা করি যে আমাদের এখানে কাজের একটা ফর্মুলা বের করা যায়। অবশ্যই কাজেরও একটা ফর্মুলা আছে, যেহেতু এখানে সম্পূর্ণ তাপ শক্তি আমাদের কাজে রূপান্তর হইতেছে। তার মানে আমরা চলো এখন কাজের ফর্মুলাটা বের করে আসি। দেখো আমরা কি পাইলাম? পিডিপি পাইছি না? এখন চলো আমরা এটারে ইন্টিগ্রেশন করে দিই, অথবা আচ্ছা এখন দেখো এইখানে যে পিডিবিটা পাইছি, দেখো সম্পূর্ণ শক্তিটাই কিন্তু তোমার কি সম্পূর্ণ তাপ শক্তিটাই কাজে কনভার্ট হইতেছে। এখন যদি এখানে আমি তাপ শক্তি প্রোভাইড করি তাহলে একটা পিস্টন কল্পনা করো, জাস্ট একটা পিস্টন ইমাজিন করো। আমি তাপ শক্তি কনভার্ট মানে তাপ শক্তি দিতেছি বা সরবরাহ করতেছি। তার মানে কি সেই পিস্টনটার আয়তন যদি প্রথমে থাকে V1, সেটা কি বেড়ে V2 তে চলে যাবে না? তার মানে এখানে আয়তনটা কোথায় কোথায় ভ্যারি করতেছে? আয়তনটা কিন্তু যাচ্ছে তোমার, আয়তনের যে রেঞ্জটা আছে এটা V1 থেকে কোথার দিকে যাচ্ছে? V2 দিকে যাচ্ছে। এটা তো বুঝছো? আচ্ছা এখন দেখো আয়তনটা যদি V2 দিকে যায় তাহলে নেক্সট স্টেপটা কি? ইন্ডিকেশন V1 V2 দিকে যাচ্ছে। এখন ডিবি তো আমি জানি, বুঝলাম, বাট এখানে পি আছে, বাট আমরা আসলে এই পিটা দিয়ে কি কোনো কাজ করতে পারতেছি? দেখো পি আছে, ডিবি আছে, তার মানে এই বি এর রেসপেক্টে আমরা কি পি কে ইন্টিগ্রেশন করতে পারবো না? পি কে ইন্টিগ্রেশন করতে পারবো না। তার মানে তোমার মাথায় অবভিয়াসলি এখন একটা জিনিস আসা উচিত যে আমাকে এই পিটা রাখা যাবে না, আমাকে এই বি এর সাপেক্ষে বা বি এর রেসপেক্টে যে আমরা ইন্টিগ্রেশন করতেছি, আমাদের এই বি এর রেসপেক্টে এমন একটা টার্মকে নিয়ে আসতে হবে যেটা আসলে বি এর সমতুল্য। তার মানে দেখো আমরা এখানে অবশ্যই বি এর মতো একটা টার্ম নিয়ে আসতেছি। এখন দেখো পিবি ইজ ইকুয়াল টু এনআরটি, এটা জানতা কিনা? পিবি ইজ ইকুয়াল টু এনআরটি। তার মানে আমি যদি ভিটাকে নিয়ে আসতে চাই তাহলে, সরি পিটাকে নিয়ে আসতে চাই, পি এর রিপ্লেসমেন্ট বের করতে চাই, তাহলে পিটাকে রাখলাম এন আর টি ডিভাইডেড বাই ডি। তার মানে দেখো পি সমান সমান আমরা কত পাইলাম? পি সমান সমান কিন্তু আমরা পাইলাম এটা। তার মানে এইটাকে আমরা এখানে বসাইতে পারবো না? অবভিয়াসলি বসাইতে পারবো, অবশ্যই বসাই এন আর টি ডিভাইডেড বাই বি। এখন দেখো এন আর টি কিন্তু কনস্ট্যান্ট, এন আর টি কনস্ট্যান্ট মানে ইন্টিগ্রেশন থেকে আমরা বাইর করে দেব। তার মানে এন আর টি, এবার ইন্টিগ্রেশন করবো V1 V2 1/v তার রেসপেক্টে ডিবি। এখন আমরা লন এক্সকে যখন আমরা d/dx লন এক্সকে যখন ডিফারেন্সিয়েশন করতাম আমরা পাইতাম কি 1/x। তার মানে এখন যদি তোমার মনে হয় যে আমি d/db লন b এটাকে করব, তাহলে আমরা কি পাবো? 1/b। এখন তুমি কি জানো অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন এই জিনিসটার টোটালি তোমার উল্টা ভার্সন বা রিভার্স প্রসেসটাই কি তোমার ইন্টিগ্রেশন না? তার মানে তুমি কিন্তু এটা প্রপারলি বুঝতে পারতেছো যে তার মানে এইটার উল্টাইলে এইটার উল্টাটা কি? এটার উল্টাটাই ইন্টিগ্রেশন। তার মানে এইখানে 1/b কে যদি আমি b এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করি তাহলে আমি রেজাল্ট কত পাবো? আমি রেজাল্ট পাবো হচ্ছে লন b।
আচ্ছা, এখন এখানে তোমার V1 V2, ওকে, এতটুকু বুঝছো? এতটুকু বুঝছো? আচ্ছা, এবার আমরা আপার লিমিট প্লাস লোয়ার লিমিট বসাই দিই। তাহলে আপার লিমিট ছিল আমাদের লন V2 মাইনাস আমাদের লোয়ার লিমিট V1। আচ্ছা, এখন এই জিনিসটাকে আর তোমার সাথে ছিল কিন্তু, দেখো সাথে কিন্তু এই যে কনস্ট্যান্ট ভ্যালুটা ছিল N আর T, এটা ছিল, এটা গুণ, তো লন V2 মাইনাস লন V1। এখন এইটারে মাইনাস থাকলে আমরা কি করতে পারি, ভাগ করতে পারি। তাহলে N আর T লন V2 ডিভাইডেড বাই V1। তার মানে আমরা এখানে কি পাইলাম, আমরা W বা কাজ, সমষ্ণ প্রক্রিয়া মানে ওয়ার্ক ফর আইসোথার্মাল প্রসেস, আমরা এই জিনিসটা পাইলাম কি, দেখো N আর T লন V2 ডিভাইডেড বাই V1। ওকে, তাহলে এটা আমাদের কিন্তু ফর্মুলা ডান সমষ্ণ প্রক্রিয়ার জন্য। আচ্ছা, এখন দেখো বি এর সাথে যেহেতু আমরা বলছি যে সমষ্ণ প্রক্রিয়াটা নর্মালি কি তোমার বয়েলের সূত্র কি রিপ্রেজেন্ট করে, তার মানে তোমার বি এর সাথে আমাদের অ্যাকচুয়ালি পি এর কিন্তু বয়েল একটা ফর্মুলা বলছিল যে বি সমানুপাতিক 1/p। তার মানে তুমি একটা জিনিস দেখো, তার মানে বি যদি পি এর মানে ব্যস্তানুপাতিক হয়, তার মানে B2/B1 যে কথা সমান সমান P1/P2, এটা কি একই কথা কিনা? অবভিয়াসলি একই কথা। তার মানে আমরা এই সূত্রটাকে আরেকবার মডিফাই করে আরেকটা নতুন সূত্র ক্রিয়েট করতে পারি। এটা হচ্ছে এইভাবে যে W ইজ ইকুয়াল টু N/T লন P1 ডিভাইডেড বাই P2। তোমার ইচ্ছা, তুমি যে সূত্র ইউজ করতে চাও ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই। বুঝতে পারছো কিনা? দেখো N আর T, এখন এখানে N কি মোল সংখ্যা জানো, আর মানে হচ্ছে মোলার গ্যাস কনস্ট্যান্ট, T মানে টেম্পারেচার, লন তো জানোই P1 আর P2, মানে প্রথম চাপ P1 দ্বিতীয় চাপ P2, প্রথম আয়তন V1 দ্বিতীয় আয়তন V2, এইটুকু। আচ্ছা, ওকে। আর নর্মালি আমরা সমষ্ণ প্রসেসের ক্ষেত্রে ফর্মুলাসগুলো একটু দেখে নেই। ফর্মুলাসগুলো কি পাইলাম, ফর্মুলাস পাইলাম হচ্ছে তোমার PB P1B1 ইজ ইকুয়াল টু P2B2। আচ্ছা, বাট আমরা রুদ্ধতাপীয় প্রসেস, এখন রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা কাকে বলে দেখো, রুদ্ধতাপীয় আচ্ছা আচ্ছা, যে প্রক্রিয়া তোমার তাপের কোনো আদান প্রদান হচ্ছে না, একটু ভালো করে খেয়াল করো, তাপের কোনো আদান প্রদান হইতেছে না, তাপের, তার মানে তাপ কি, তাপ আর তাপমাত্রার মধ্যে কিন্তু একটা ভ্যারিয়েশন আছে। সমষ্ণ প্রসেসে তোমার তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না, বাট এইখানে রুদ্ধতাপীয় প্রসেসের ক্ষেত্রে কি হচ্ছে, রুদ্ধতাপীয় প্রসেসের ক্ষেত্রে তোমার তাপের কোনো আদান প্রদান হবে না, এখানে কোনো প্রকারের তাপের কোনো আদান প্রদান হবে না। এখন তাপ কি, তাপ হচ্ছে তোমার বস্তুর একটা অভ্যন্তরীণ শক্তির সাথে সম্পর্কিত। তার মানে তাপ হচ্ছে এক প্রকার শক্তি যেটা হচ্ছে তোমার ইন্টারনাল এনার্জি বা অভ্যন্তরীণ শক্তির সাথে সম্পর্কিত। এখন তুমি একটা জিনিস বোঝার একটু ট্রাই করো, যে এখানে যদি তাপের কোনো আদান প্রদান না হয়, তাহলে আমরা ফার্স্ট ল থেকে কি পাইছিলাম, ফার্স্ট ল থেকে জানছিলাম কি dq ইজ ইকুয়াল টু du প্লাস dw, এই জিনিসটা পাইছিলাম। তার মানে তাপের কোনো আদান প্রদান হচ্ছে না, তার মানে এখানে কোনটা জিরো হবে, এই যে dq ইজ ইকুয়াল টু কত হবে, তাহলে dq ইজ ইকুয়াল টু জিরো হচ্ছে, তার মানে তাপের যদি কোনো আদান প্রদান না হয় সেটা হবে জিরো। এখন তাহলে du ইজ ইকুয়াল টু মাইনাস dw, এখানে দুইটা স্টেপ হইতে পারে, এটা হচ্ছে তোমার ফার্স্ট স্টেপ যে du ইজ ইকুয়াল টু মাইনাস dw। এখন তুমি আবার বলতে পারো যে না ভাই আমি কি ক্ষতি করছি, আমি এইভাবে লিখতে চাচ্ছি dw ইজ ইকুয়াল টু মাইনাস du, হ্যাঁ কোনো সমস্যা নেই, তুমি দুইভাবেই লিখতে পারো। তার মানে এখানে দুইটা ইকুয়েশনের দুইটা মিনিং দেখা যাচ্ছে। দেখো du এখানে পজিটিভ, মানে হচ্ছে তোমার অভ্যন্তরীণ শক্তি এখানে পজিটিভ, এর মানে অভ্যন্তরীণ শক্তি তোমার কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। বাট এখানে কাজটা মাইনাস, এই কাজ মাইনাস মানে কি, কাজ মাইনাস মানে হচ্ছে পরিবেশটা তোমার সিস্টেমের উপর কাজ করতেছে। মানে ধরো তুমি গাড়ি চালাচ্ছ, এখন তোমার গাড়ির থেকে তুমি বের হয়ে তুমি গাড়ির ঠেলে নিয়ে যেতেছো, এরকম টাইপের একটা প্রসেস। মানে হচ্ছে যে তোমার কাজটা নেগেটিভ হচ্ছে, বাট এই জায়গায় তোমার কাজটা পজিটিভ, বাট অভ্যন্তরীণ শক্তিটা তোমার হ্রাস পাচ্ছে।
এই জিনিসটা এখানে বুঝাইছি, যেহেতু তাপের কোনো আদান প্রদান হচ্ছে না, তাই দ্যাটস ওয়াই অভ্যন্তরীণ শক্তিটা তোমার হ্রাস পাইতেছে। এই জিনিসটা বুঝছো কিনা? তার মানে তুমি রুদ্ধতাপীয় প্রসেসগুলা চিনবা কিভাবে? চিনারও কিছু রিজন আছে বা চিনারও কিছু কন্ডিশন আছে। এই যে তুমি দেখো একটা জিনিস ইমাজিন করে দেখো, রাস্তা দিয়ে তোমার বাস যাচ্ছে, হ্যাঁ, হুট করে বাসের টায়ারটা ফেটে গেল। আচ্ছা, বাসের টায়ারটা ফেটে যাওয়ার তুমি একটা শব্দ পাইতেছো বা একটা আওয়াজ পাইতেছো, বাট তুমি একটা জিনিস দেখো তো যে এই বাসের টায়ারটা ফাটতে কয় সেকেন্ড সময় নিছে, মানে ঠাস করে ফেটে গেল না? তার মানে কি এটা এত মানে হুট করে মানে হঠাৎ বা এত তাড়াতাড়ি ফাটে, মানে এত তাড়াতাড়ি প্রসেসটা সংগঠিত হয় যে এইখানে কোনো তাপের আদান প্রদান হওয়ার সুযোগটাই থাকে না। তার মানে তাপের আদান প্রদান হওয়ার যদি কোনো সুযোগই না থাকে, তার মানে কি ডিকিউ ইজ ইকুয়াল টু জিরো, সেটাই কি রুদ্ধতাপের প্রসেস। তার মানে তুমি চিনবা কিভাবে? ফার্স্ট অফ অল এটা আসলে হঠাৎ সংগঠিত হবে, হঠাৎ। আরেকটা নাম দিতে পারো বাংলায় আচমকা, ঠিক আছে? আচমকা, এরকম হঠাৎ আচমকা হইতে পারে। এই প্রসেসটা হচ্ছে তোমার, বললামই তো, এত দ্রুত, মানে দ্রুত সংগঠিত হয়। তার মানে এই প্রসেসটা তোমার অত্যন্ত দ্রুত সংগঠিত হয়, দ্রুত সংগঠিত হচ্ছে, ঠিক আছে? এরকম দুই তিনটা। আর এই যে দেখো আমরা এর একটা বিগ এক্সাম্পল জানতে পারি কি, অপরিবাহী। কারণ কি এখানে কি এটা পরিবহন করে না, তাপ পরিবহন করে না। তার মানে একটা জিনিস দেখো, আমরা এখান থেকে জাস্ট ইন শর্টলি, যেহেতু আমরা ম্যাথটা করবো এখনই, সো ইন শর্টলি জাস্ট আমরা কি জানলাম দেখো, রুদ্ধতাপের প্রসেসের ক্ষেত্রে দেখো আমরা জানলাম এই প্রসেসে কোনো তাপের আদান প্রদান হচ্ছে না। ওকে ফাইন, এখানে তোমার এই যে দুইটা ফর্মুলা, একটা ফর্মুলা পাইলাম আর একটা ফর্মুলা পাইলাম। এখন আমরা রুদ্ধতাপের ফর্মুলা অনেকগুলো আছে, সো আমরা এখন একটু লিমিটেশন, কজ এত বড় আমরা ভিডিও করব না, সো দ্যাট ইজ ওয়াই আমরা এটার ফর্মুলার প্রমাণগুলো আর দেখাইলাম না, জাস্ট ফর্মুলাগুলো মনে করে আমরা নর্মালি তোমার ম্যাথে চলে যাই। সো দেখো আমরা ফর আরেকটা জিনিস জানো কিনা যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া কিন্তু তোমার সমষ্ণ, মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার যে ঢালটা আছে সেই ঢালটা কিন্তু সমষ্ণ প্রক্রিয়ার কি গামা গুণ খাড়া, ওইখান থেকে কিন্তু গামা নামে একটা ফরমেশন চলে আসছে। তো দেখো এইখানে আমরা সমষ্ণ প্রসেসে জানছিলাম একটা সূত্র, সেটা হচ্ছে পিবি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, বাট এইখানে আমরা জানবো হচ্ছে পি ভি টু দি বার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, ঠিক আছে? আচ্ছা, আরেকটা ফর্মুলা আছে পি বি 1 মাইনাস গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। আচ্ছা, এবার টি এর সাথে পি এর একটা ফর্মুলা আছে, সরি একটু ভুল হয়েছে এখানে, টি, আচ্ছা টিবি 1 মাইনাস গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এবার টি এর সাথে আবার পি এর একটা ফর্মুলা আছে, এটা হচ্ছে ওকে 1 মাইনাস গামা বাই গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। আচ্ছা, এখন রুদ্ধতাপীয় প্রক্রিয়াটাও কি একটা প্রসেস, তার মানে এখানেও কি অবভিয়াসলি একটা কাজেরই আছে, তার মানে এখানেও একটা কাজের ইকুয়েশন আছে। সেই কাজটা হচ্ছে এরকম, এন আর গামা মাইনাস 1 T1 মাইনাস T2। এখন অনেক গাইড বা অনেক টেস্ট পেপারে তুমি দেখবা যে এখানে লিখছে 1 মাইনাস গামা, অথবা এখানে লিখছে T2 মাইনাস T1। এটা দেখে আসলে অ্যামাজিং হওয়ার কিছু নাই। দেখো গামা মাইনাস 1 তুমি যদি এটারে চাও এভাবে লিখতে পারো 1 মাইনাস গামা, লাইক এরকম এন আর 1 মাইনাস গামা। তুমি এটার যদি 1 মাইনাস গামা লেখো তাহলে তুমি এখানে লিখতে হবে তোমার T2 মাইনাস T1, জাস্ট এরকম, যে কোনো একটা ইউজ করলেই হবে, তোমার ইচ্ছা, তবে এটা ইউজ করাই বেটার, তাহলে গ্যাঞ্জাম কম হয়। তার মানে 1 মাইনাস গামা এভাবে তুমি ইউজ করতে পারো। তাহলে দেখো আমরা কয়টা ফর্মুলা পাইলাম, আমরা কিন্তু অনেকগুলো ফর্মুলা মোটামুটি দেখলাম। তার মানে এই ফর্মুলাগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এখন বলতে পারো গামাটা কি, দেখো গামাটার 3টা মান আছে, গামার 3টা মান আছে। গামার 3টা মান কি কি? এক পরমাণু গ্যাস, এক পারমাণবিক গ্যাস লাইক হিলিয়াম, এগুলোর ক্ষেত্রে তোমার গামার মান হচ্ছে 1.67। আচ্ছা, যদি আমি দ্বিপারমাণবিক গ্যাসের কথা বলি, তখন তোমার গামার মানটা চেঞ্জ হয়, ইজ ইকুয়াল টু 1.44, অথবা অনেক বইতে আছে তোমার 1.40, যে কোনো একটা ইচ্ছা একই। আর বহু পারমাণবিক গ্যাস
এটা আসলে গামার মান 1.33। ঠিক আছে, এই গামার মান দিয়ে কিন্তু তোমার শব্দের বেগও নির্ণয় করা হয়। ঠিক আছে, নর্মালি আমরা এই তিনটা মানই জানি। এই তিনটা মানই তোমার দেওয়া থাকতেও পারে, আবার কোশ্চেনে নাও দেওয়া থাকতে পারে যে গামার মান এত, তোমাকে বুঝে নিতে হবে। আবার তোমাকে মাঝে মাঝে দেওয়া থাকবে যে অমুক গ্যাস, ওই গ্যাসটা থেকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে ওই গ্যাসটা আসলে কি, দ্বিপারমাণবিক নাকি বহুপারমাণবিক নাকি তোমার এক পারমাণবিক গ্যাস, এই জিনিসটা। ঠিক আছে, এইগুলো আমাদেরকে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। তাহলে চলো আমরা ম্যাথটা একটু যাই। ম্যাথটা কি বলছে? আচ্ছা, গ নাম্বারে বলছে যে অপরিবাহী সিলিন্ডারে চূড়ান্ত তাপমাত্রা কত। দেখো অপরিবাহী তার মানে তুমি কি বুঝতেছো? রুদ্ধতাপীয় প্রসেস। তার মানে এইখানে তুমি এই ম্যাথটাকে সলভ করার জন্য প্রত্যেকটা ফর্মুলাই কিসের হবে? তোমার রুদ্ধতাপীয় প্রসেসের হবে। ওকে ফাইন, তাহলে আমরা চলো আমরা শুরু করি, সলভ করা শুরু করি। ওকে, তাহলে আমরা ঘ নাম্বারটা সলভ করতেছি। অপরিবাহী সিলিন্ডারের চূড়ান্ত তাপমাত্রা। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা এখানে একটু দেখি যে আমাদের কি কি মান দেওয়া আছে। চাপের মানটা আমার দেওয়া আছে। তার মানে P1 কত দেওয়া আছে? 2 × 10⁵ হ্যাঁ প্যাসকেল। ওকে, প্যাসকেলে দেওয়া। টেম্পারেচার প্রথমে ছিল কি তোমার 600 কেলভিন। ঠিক আছে, টেম্পারেচার আমাদের দেওয়া আছে 600 কেলভিন। T1 ধরলাম, এটারে 600 কেলভিন দেওয়া আছে। ওকে, 1 মোল হিলিয়াম গ্যাস, তার মানে এন এর মান 1 মোল দেওয়া আছে। এবং হিলিয়াম গ্যাসের জন্য তোমার গামার মানটা কত? এটা কিন্তু এক পারমাণবিক গ্যাস, এটা আমরা জানি 1.67। অথবা তো এই দেখো কোশ্চেনেই কিন্তু তোমার দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা আর এর মানে এটা আমরা ভালো করেই জানি। এখন আমরা বলছি চূড়ান্ত তাপমাত্রা কত। তার মানে তোমার এখানে আরেকটা জিনিস আমাকে উল্লেখ করে দিছে যে যখন আমি নেক্সট স্টেপে গেছি তখন আমাদের এই উভয় সিলিন্ডারেরই চাপের পরিমাণ কি করা হয়েছে ভাই? অর্ধেক করা হয়েছে। তার মানে চাপের পরিমাণ যদি অর্ধেক করা হয় তাহলে ফাইনালি চাপটা কত? চাপটা হচ্ছে P1/2, মানে হচ্ছে 1 × 10⁵ প্যাসকেল। এই জিনিসটা বুঝছো কিনা দেখো। চাপটা কেন অর্ধেক করা হয়েছে? দেখো কোশ্চেনে বলছে তোমাকে স্টেপে যে নেক্সট স্টেপে বলছে যে উভয় সিলিন্ডারের চাপের পরিমাণ অর্ধেক করা হয়েছে। তার মানে এই অ্যাডিয়াবেটিক প্রসেসেও তোমার প্রেশারটা কি করা হয়েছে? হাফ করা হয়েছে। তার মানে আমরা এটা পাইলাম। ঠিক আছে, আচ্ছা তার মানে এখন দেখো আমরা জানি না কি, আমরা জানি না ফাইনাল টেম্পারেচার, চূড়ান্ত তাপমাত্রা কত, এই বিষয়টা আমরা কিন্তু জানি না। এই বিষয়টাই আমাকে কোশ্চেনে বের করতে বলছে। তাহলে চলো আমরা এখন এই রুদ্ধতাপের প্রক্রিয়ার ফর্মুলাগুলো ইউজ করব। কিন্তু কোন ফর্মুলা ইউজ করব? আমরা তো 3টা ফর্মুলা দেখছি, কিন্তু দেখো একটা জিনিস ভালো করে দেখো, আমরা এই উদ্দীপক থেকে কয়টা জিনিসের মান পাইছি দেখো তো। চাপ কিন্তু 2টাই আমরা জানি, আবার তাপমাত্রা একটা জানি, যা কিনা একটা। তার মানে দেখো তাপমাত্রা আর চাপের কোন ফর্মুলা কি আমরা জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়া? হ্যাঁ অবভিয়াসলি কিন্তু জানি। আমরা কি জানি? P1 1 - gamma/gamma is equal to T2 P2 1 - gamma/gamma। দেখো গামার মানগুলো কিন্তু আমরা জানি, তো আমরা বের করব কি T2-র মানটা বের করব। তাহলে আমরা P2টা এই পাশে নিয়ে আসি, T1 × P1 / P2। আমি যদি এইভাবে লিখি, কারো কোনো অসুবিধা কি আছে? না, কারো কোনো অসুবিধা থাকার কথা না। এবার আমরা এখান থেকে T2-র মানটা বের করে ফেলবো। তাহলে T1 এর মান কত পাইছিলাম আমরা? 600 কেলভিন। 600 কেলভিন 600 ইন্টু, দেখো P1 এর মান আমরা পাইছি কত? 2 × 10⁵ ডিভাইডেড বাই 1 × 10⁵। তার উপরে আছে কি তোমার গামার মান হচ্ছে 1.67। তার মানে 1 - 1.67 ডিভাইডেড বাই 1.67। ওকে, তাহলে চলো আমরা একটু ক্যালকুলেশন করি এটারে। ওকে,
ওকে, দেখো 454.33 চলে আসছে আমাদের, 454.33 কেলভিন। ওকে, তার মানে দেখো আমাদের চূড়ান্ত তাপমাত্রা কত বের হয়েছে? 454.33 কেলভিন। ওকে, এটা গেল। বুঝছো? ম্যাথটা বুঝতে পারছো একেবারে সব ম্যাথ? আচ্ছা, ওকে, এবার দেখো গ নাম্বারটা কি বলছে। এর থেকে ইজি ম্যাথ আর নাই। এর থেকে কি বলছে? সিলিন্ডার দ্বয়ের মধ্যে কোনটির ক্ষেত্রে কৃতকাজ বেশি। তার মানে তোমার সমষ্ণ প্রসেসে একবার কৃতকাজ বের করবা, রুদ্ধতাপীয় প্রসেসে একবার কৃতকাজ বের করবা। এর থেকে ভালো আর ম্যাথ হয় না। তাহলে চলো আমরা এটার সলিউশন করি। ওকে, গ নাম্বারটা তাহলে আমরা কি জানি? ধরো সমষ্ণ প্রসেসের জন্য আগে বের করি আমরা। ওকে, সমষ্ণ প্রসেসের জন্য আগে বের করতেছি আমরা। তাহলে ডাব্লু সমস্ত মানে আইসোথার্মাল, ধরো বাই ডাব্লু আই দিয়ে প্রকাশ করলাম এটাকে। তাহলে এন আর টি লন। আচ্ছা, এখানে একটা কথা আছে, দেখো এখানে তুমি কোন সূত্রটা ইউজ করবা? B2/B1। আমরা মেইন ফর্মুলাটা জানি সমষ্ণ প্রসেসের, লন B2/B1। বাট এইখানে যদি আমরা লন B2/B1 দেই, তার মানে আমাদের ওই যে B1 B2 এইগুলো বের করতে হবে। বাট আমাদের কিন্তু দেখো ডাইরেক্টলি আমরা P1 জানি এবং P2টা কেমনে জানি? দেখো P2টা অর্ধেক করা হয়েছে এই জন্য জানি। তার মানে আমরা ডাইরেক্ট এখানে ফর্মুলাটা ফলাবো P1/P2। একদম ইজি একটা ম্যাথ। 1 মোল 8.314 ইন্টু, দেখো টেম্পারেচারটা কত রুদ্ধতাপীয় প্রসেসে, এই জিনিসটা মাথায় রাখবা। রুদ্ধতাপীয় প্রসেসে আমরা একটু আগে যে টেম্পারেচারটা বের করছি এইটা কিন্তু না। কারণ কি? আমাদের রুদ্ধতাপীয় প্রসেসে নর্মালি টেম্পারেচারের কোনো চেঞ্জেস হয় না। তার মানে আমাদের এই ইনিশিয়াল টেম্পারেচারটাই কিন্তু ফাইনাল টেম্পারেচার। তার মানে এখানে কি আসতেছে? 600 ইন্টু লন P1 কত ছিল? P1 আমাদের বের হয়েছে 2 × 10⁵ আর তোমার P2 কত বের হয়েছে? 1 × 10⁵। এই তো এটা বের করলে দেখবো একটা অ্যান্সার চলে আসছে। এবার আরেকটা ধাপ কি? রুদ্ধতাপীয় প্রসেস। এবার আমরা বের করবো হচ্ছে ফর রুদ্ধতাপীয় প্রসেস। রুদ্ধতাপীয় প্রসেস, তাহলে রুদ্ধতাপীয় প্রসেসে আমরা কি করতে পারি? আচ্ছা, রুদ্ধতাপীয় প্রসেসের জন্য আমরা ডাব্লু অ্যাডিয়াবেটিক মানে হচ্ছে WA = NR ডিভাইডেড বাই তোমার Γ-1 T1 - T2। দেখো আমরা n এর মান জানি 1 × 8.314 ডিভাইডেড বাই গামার মান 1.67, এটাও আমরা জানি -1। এইখানে আমাদের 600 ইনিশিয়াল টেম্পারেচার আর ফাইনাল টেম্পারেচার আমরা গ হতে পাই 43। ওকে, পাইছি কিনা? এখন দেখো এইখানে নর্মালি আমরা ক্যালকুলেশনটা একটু করার ট্রাই করি। 814 ডিভাইডেড বাই 67 ইন্টু -454। ওকে, 97.59। আচ্ছা, এটা আর আমাদের এর আগেরটা যে অ্যান্সারটা আছে এটা আমরা একটু বের করি। আচ্ছা, এই অ্যান্সারটা আসছে 11831.9.85। আচ্ছা, এটা আমাদের একটু ভুল হয়েছে। ওকে, 600 মাইনাস 54.33 ইন্টু জুল। ওকে, তাহলে দেখো কোনটার বেশি? এটা আসছে তোমার 11,000 না, তোমার হচ্ছে 1,18,319। আর এইখানে দেখো কত আসছে?
18,067। তার মানে দেখো কোনটা বেশি, আমাদের সমষ্ণ প্রসেসে কৃত কাজটা বেশি হয়েছে। সমষ্ণ ওকে, দেখো এরকম টাইপের ম্যাথ পারবা কিনা, একদম ইজি কিন্তু 4 মার্ক কিন্তু এখানেই তোমার ডান হয়ে গেল। ওকে, এবার কি বলছে, সুজানা প্রমাণ চাপে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি সিলিন্ডারে 64 গ্রাম অক্সিজেন গ্যাস নিয়ে পরীক্ষা করতেছিল। সেই গ্যাসটিকে রুদ্ধতাপীয় পদ্ধতিতে সংকুচিত করে তাপমাত্রা 150 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত করলো। ওকে ফাইন, এখান থেকে আমাদের গ নাম্বারটা সলভ করতে হবে। তাহলে চলো আমরা গ নাম্বারটা সলভ করার ট্রাই করি। গ নাম্বারে আমাদের বলছেটা কি, এই জিনিসটা আমাদেরকে ফার্স্ট অফ অল বুঝতে হবে। গ নাম্বারে বলছে সুজানার ব্যবহৃত গ্যাসটির চূড়ান্ত চাপ কত। সুজানা কোন পদ্ধতি অ্যাপ্লাই করছিল, সুজানার ব্যবহারকৃত গ্যাস কি, দেখো রুদ্ধতাপীয় প্রসেস, তার মানে তোমার এখানে সবগুলা ফর্মুলাই রুদ্ধতাপীয় প্রসেসের জন্য অ্যাপ্লাই করবা। তাহলে এখন দেখো কি কি দেওয়া আছে, আমার এখানে গিভেন ভ্যালুগুলা কি কি আছে, এই জিনিসটা আমাদের এখন একটু ব্যবহার করতে হবে। টেম্পারেচার T1 50 ডিগ্রি সেলসিয়াস, তার মানে তুমি 50-এর সাথে কত যোগ করবা, 273 যোগ করবা, তার মানে 323 কেলভিন, এটা পাইছি। এবার দেখো টি টুর মানও কিন্তু আমার দেওয়া আছে, দেখো টি2-র মান দেওয়া আছে কত, 150 ডিগ্রি সেলসিয়াস বা এটা হচ্ছে 423 কেলভিন। ওকে ফাইন, এবার দেখো 64 গ্রাম কি দেওয়া আছে ভাই, 64 গ্রাম অক্সিজেন গ্যাস, তার মানে অক্সিজেন গ্যাস যদি 64 গ্রাম দেওয়া থাকে, তার মানে এটা কি অবশ্যই তোমার কেমিস্ট্রিতে তোমরা পড়ে আসছো, ডাব্লুর মানটা দেওয়া আছে 64 গ্রাম। আর অক্সিজেনের ক্ষেত্রে তুমি ওই যে ছোট এমটা আণবিক ভরটা কত পাইতাম, আণবিক ভর হচ্ছে অক্সিজেনের ক্ষেত্রে কত, 32, তার মানে তুমি এখানে এন এর ভ্যালুটা পাচ্ছ এখান থেকে W/m, তার মানে এখান থেকে এন এর ভ্যালু দেখো কত আসে, 30 দুগুণা 60, তার মানে 2 মোল তোমার অক্সিজেন গ্যাসটা এখানে আছে। আর সুজানা যে ব্যবহার করে সংকুচিত করছে ওইটা আমরা পরে দেখতেছি, আর আমাদের এখন চাপের মানটা বের করতে হবে। কিন্তু তুমি এখানে বলতে পারো যে যেহেতু আমরা চাপের মানটা বের করব, ওকে তাহলে আমরা চাপের মান কিভাবে বের করতে পারি, চাপের সাথে দেখো তাপমাত্রা যদি আমরা টেম্পারেচারের যদি প্রেসারের সাথে রিলেশনটা দেখাই তাহলে কিন্তু আমরা নর্মালি ভালো হয়, কারণ এখানে আমরা কিন্তু বি এর ভ্যালুটা জানি না। সো আমরা এখানে ইউজ করব কোন সূত্র, দেখো চাপের সাথে তাপমাত্রা, তাহলে P1, আচ্ছা এখানে আমরা চাপের সাথে কিসেরটা ইউজ করব, দেখো T1 P1 1 minus gamma divided by gamma is equal to T2 P2 1 minus gamma divided by gamma, ফাইন। আচ্ছা এখন বের করবো কিসের মান, বের করতে হবে কিসের মান, বের করতে হবে চূড়ান্ত চাপ, তার মানে P2, আমরা জানি না কিসের মান, P2 বের করব। এখন বলতে পারো যে P1 কই পাবো, দেখো P1 কই পাবো, এই যে P1 পেয়ে গেছি, প্রমাণ চাপ, তার মানে P1 এর মান হচ্ছে 1 atm। এখন তুমি বলতে পারো যে ভাই এনে প্যাসকেলে নিব না এটিএম এ নিব, দেখো এটিএম এ নিলে তোমার এখানে 1 মাত্র জাস্ট একটা ভ্যালু বসাই দিতে পারতেছো 1, আর প্যাসকেলে নিলে তোমার হচ্ছে 1.01 × 10⁵ বসাইতে হবে। তার মানে ক্যালকুলেশনের কমপ্লেক্সিটি বা হচ্ছে জটিলতা যদি কমাইতে চাও তাহলে এইটা বসাই দাও, তাহলে আমার রেজাল্টের ভ্যালুটা মানে যে প্রেসারটা বের হবে সেটা এটিএম এ বের হইতেছে। আচ্ছা তাহলে এখন আমরা কি কাজটা করতে পারি, এখন আমরা একটু আগাই, দেখো T1, তাহলে এই T1 ডিভাইড বাই T2 করে দাও। আচ্ছা আর এই পিটা টোটালি ওই পাশে নিয়ে যাও, P2 ডিভাইডেড P1, এখানে হয়ে গেল 1 minus gamma by gamma। এখন তুমি চিন্তা করতে পারো এই ফর্মুলাটাকে যদি আমি এই পাশে পাঠিয়ে দিই তাহলে এটা জাস্ট একটা উল্টায় যাচ্ছে, তার মানে T1 ডিভাইডেড বাই T2 এরকম হয়ে যাচ্ছে না, গামা বাই 1 minus gamma, হ্যাঁ, আর P2 ডিভাইডেড বাই P1, এখন এই P1টা এই পাশে গুণ করে দিই, তাহলে চলো T1 বাই T2 গামা বাই 1 minus gamma ইন্টু P1 ইজ ইকুয়াল টু P2। আচ্ছা তুমি যখন এখানে মানগুলো বসাবা, দেখো T1 এর মান আমরা কত পাইছিলাম জানো, T1 এর মান পাইছিলাম 323, T2 এর মান পাইছি 423, তাহলে 323 ডিভাইডেড বাই 423 গামা, ও হ্যাঁ গামা, দেখো এই যে গামার মানটা কিন্তু দেওয়া নেই, তার মানে কি অক্সিজেন কি পারমাণবিক গ্যাস, অক্সিজেন দ্বিপারমাণবিক গ্যাস, তার মানে 1.44 অথবা 1.40 যে কোনো একটা বসাইলে হয়। তো আমার ভালো লাগতেছে 1.40 বসাবো, সো আমি 1.40 বসাইছি, 1 minus 1.40 ইন্টু 1 atm বসাইছি। আচ্ছা তাহলে এইটা যখন তুমি ক্যালকুলেশন করবা তখন তোমার একটা মান আসবে এরকম 2.57 atm। এখন তুমি চাইলে এটার প্যাসকেলে নিতে পারো, 1 atm ইজ ইকুয়াল টু কি 1.01 × 10⁵ প্যাসকেল,
এটা তোমার ইচ্ছা। তার মানে আমরা চূড়ান্ত চাপ P2 এর মান কত পাইলাম, এটা চূড়ান্ত চাপ আমরা বের করতে পারলাম। তাহলে গ্যাসের চূড়ান্ত চাপ এটা আমরা বের করতে পারছি, বুঝছো তো? আচ্ছা দেখো গ নম্বরটা বলছে গ্যাসের আয়তনের কিরূপ পরিবর্তন হবে, গ্যাসের আয়তনের কিরূপ পরিবর্তন হবে এই জিনিসটা তোমাকে বলছে। আচ্ছা ঠিক আছে, এই জিনিসটা আমরা দেখবো গ্যাসের আয়তনের কিরূপ পরিবর্তন হইতেছে। দেখো আমরা কিন্তু টেম্পারেচারের মানটা জানি, তার মানে টেম্পারেচারের মান যেহেতু জানি আর ওই মানটা কি তোমার কমপ্লেক্সিটি কম, কারণ কি এটা মানে 323 কেলভিন আর এটা হচ্ছে 423 কেলভিন। আর যদি তুমি এখন এখানে চাপের কাহিনী নিয়ে আসো তাহলে ওই যে 1 ATM রে প্যাসকেল নেওয়া হচ্ছে ঝামেলা, দরকার নেই। তার মানে আমরা একদম ডাইরেক্ট একটা কাজ করতে পারি, সেই কাজটা হচ্ছে এরকম যে এটার যদি সলিউশনটা আমরা করতে যাই তাহলে আমরা এরকম ফর্মুলাটি ইউজ করতে পারি। কেমন ফর্মুলা? গরম বারে টি এর সাথে ভি এর রিলেশন, তাহলে T1 V1 গামা মাইনাস 1 এরকম একটা ফর্মুলা আমরা জানি বা আমরা একটু আগে দেখে আসছি, B2 গামা মাইনাস 1 এই ফর্মুলাটা। তাহলে একটা জিনিস চিন্তা করে দেখো যে এখানে T2 এর মান আমি জানি, তাহলে T2টাকে ওই পাশে পাঠাই, সরি T2টাকে এই পাশে পাঠাই, T1 বাই T2 ইজ ইকুয়াল টু V2 বাই V1 গামা মাইনাস 1। আচ্ছা এখন আমরা V2 বাই V1 দেখো দুইটার একটার মানও জানি না, সো নো প্রবলেম, আমরা না জানলে কিছুই হবে না, ইজ ইকুয়াল টু T1 ডিভাইডেড T2 1 বাই গামা মাইনাস 1, কোনো অসুবিধা নেই, এভাবে করবো আমরা। তাহলে চলো আমরা এটা একটু দেখি কত আসে। আচ্ছা দেখো V2 বাই V1 ইজ ইকুয়াল টু আসছে 0.51 আর কি, ওকে 0.51। তার মানে একটা জিনিস খেয়াল করে দেখো আমি কিন্তু দুইটা আয়তনের রেশিও পাইছি। এখন এই রেশিওটা তুমি এইভাবে বলতে পারো, দেখো এরকম V2 বাই V1 ইজ ইকুয়াল টু 0.51 পাইছি, ঠিক আছে। এখন তুমি এটার এইভাবে লিখতে পারো এরকম 0.51:1। তাহলে দেখো কোন আয়তনটা বেশি বড়, V1টা অবভিয়াসলি বড়, V2টা কি ছোট। এখন এই যে দেখো প্রমাণ কেমনে পাবা, দেখো রুদ্ধতাপের প্রক্রিয়া সংকুচিত করছি, দেখো ম্যাথের সাথে প্রমাণ পাইছো কিনা, রুদ্ধতাপের প্রক্রিয়ায় আমি সংকুচিত করছি, এই যে দেখো V2 মানে সংকোচন, আয়তন সংকোচন করা হয়েছে বা আয়তনকে ছোট করা হয়েছে, তাহলে আমরা কিন্তু এটার একটা প্রমাণ পাইছি। বাট তোমার ম্যাথটা কিন্তু এখনো শেষ হয়নি, তোমার বলছে আয়তনের কিরূপ পরিবর্তন হবে, তার মানে কি তোমার ফাইনাল মাইনাস ইনিশিয়াল এই জিনিসটা বের করতে বলছে, বা হচ্ছে তোমার ডেল ভি, তার মানে V2 মাইনাস V1। তাহলে দেখো V2-র একটা ভ্যালু কিন্তু আমি চাইলে পাইতে পারি এইখান থেকে, কেমনে পাইতে পারি, V2 ইজ ইকুয়াল টু 0.51 ইন্টু V1। তার মানে দেখো এখানে আমি বসাই 0.51 ইন্টু V1 মাইনাস V1। এখন এখান থেকে আমি V1টা কমন নেই, হ্যাঁ কমন নেই, তাহলে কেমন আসে 0.51 মাইনাস 1, এটা আসলে এরকম আসে যে V1 ইন্টু মাইনাস 0.49। এখন এটা আসতেই পারে, মাইনাস কেন আসছে, কারণ দেখো সংকোচন ঘটাইছে, তার মানে আয়তনের কিরূপ পরিবর্তন হবে বুঝতে পারছো, এই ম্যাথটা বুঝতে পারছো, ওকে আমি বিলিভ করতেছি ম্যাথটা বুঝতে পারছো। ওকে লাস্ট এরকম একটা জিনিস দেখো, এই ম্যাথটা একটা হট একটা ম্যাথ, ঠিক আছে একদম বেশ একটা ভালো একটা ম্যাথ। এই ম্যাথটা দেখে তোমার মনে হইতেছে যে না এই ম্যাথটা আসলে কিছুই না, এখানে আসলে কোনো পেঁচানো কিছুই নেই, বাট তুমি ম্যাথটা একবার পড়ে দেখো অবভিয়াসলি তোমার এখানে অবশ্যই আটকানোর একটা ম্যাথ, ভালো একটা আটকানোর ম্যাথ। আচ্ছা দেখো এই ম্যাথটা আমরা আসলে কিভাবে সলভ করতে পারি, এই ম্যাথটা একটু বোঝার আছে। প্রথমে বলছে T1 আদি তাপমাত্রা, সো ওকে T1 আদি তাপমাত্রা, T1 আদি একটা টেম্পারেচার পাইছি, তাপমাত্রা একটা আদর্শ গ্যাসের আদর্শ আদি আয়তন, আচ্ছা আদি আয়তন একটা B1 পেয়ে গেছি আমি 2 মিটার কিউব। আচ্ছা আমি T1 পাইছি, মান জানি না, দরকার নেই ভ্যালুর, আমার কোনো অসুবিধা নেই, আমি ভ্যালু জানি না, বাট B1 কিন্তু আমি পেয়ে গেছি 2 মিটার কিউব, ওকে ফাইন। এই ম্যাথটা তোমার হচ্ছে বুয়েট 2018-19 সালে আসছিল, তো দেখো T1 জানি না, দরকার নেই ভ্যালুর, আমার দরকার নেই, বাট B1
এই ম্যাথটা কি তোমার 2 মিটার কিউব পাইছি। এর পরের স্টেপটা একটু খেয়াল করো, দেখো আমরা এই স্টেপ পর্যন্ত আসছি। এর পরের স্টেপটা খেয়াল করো, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় প্রসারণের ফলে, তার মানে তোমাকে কিন্তু প্রসেসটা একটু উল্লেখ করে দিছে যে রুদ্ধতাপীয় প্রসেস তোমাকে এখানে অ্যাপ্লাই করছে। তার মানে এখন তুমি যে স্টেপটা ম্যাথটা করতে যাবা তখন কিন্তু তোমাকে রুদ্ধতাপীয় ফর্মুলা ইউজ করতে হবে। তাহলে দেখো প্রসারণের ফলে এর আয়তন বেড়ে হইতাছে 4 মিটার কিউব। ওকে, তার মানে আয়তন বাড়ছে, তার মানে আরেকটা আয়তন আমরা পাইছি 4 মিটার কিউব। ওকে, ঠিক আছে। এখন যেহেতু আয়তন বাড়ছে তার মানে এইখানে তোমার কোন টেম্পারেচার কাজ করতেছে? অবভিয়াসলি T2। আচ্ছা, এখন তারপরে দেখো এখানে একটা স্টেপ গেছে, এখানে একটা স্টেপ গেছে, এই দেখো একটা স্টেপ, এইটা একটা স্টেপ গেছে। ওকে, এরপরে আরেকটা স্টেপ গিয়ে এইখানে শেষ হলো। এইবার দেখো আরেকটা শুরু হয়েছে। তারপর সমষ্ণ প্রক্রিয়ায় প্রসারিত করায় আয়তন হইতেছে তোমার 10 কিউব। তার মানে সমষ্ণ প্রক্রিয়ায় প্রসারণ করায় আমি আয়তন পাইতেছি আরো একটা। আয়তন কয়টা পাইতেছি? আরো একটা আয়তন পাইতেছি। তার মানে আরো একটা আয়তন পাইলাম কি? দেখো B3 কত পাইলাম? 10 মিটার কিউব। কিন্তু এইখানেই তোমার বোঝার একটা বিষয় আছে। এইখানে বোঝার বিষয়টা হচ্ছে, বলতো এইখানে আমাদের T3টা কি আসবে, বা T3 মানটা কত? না, দেখো T3 আসতেছে না। এর কারণ কি? সমষ্ণ প্রসেস। তার মানে সমষ্ণ প্রসেস মানে কি? সেখানে আয়তনের কোনো পরিবর্তন হইতেছে না। তার মানে এই T2টাই কিন্তু এই V3-র জন্য দায়ী, বা এই T2টাই কিন্তু V3-র জন্য কাজ করতেছে। তার মানে B3-র সাথে এই T2টাই কাজ করতেছে। আচ্ছা, এটা গেল। এরপর দেখো এই যে এইখানে স্টেপটা মোটামুটি ক্লিয়ার। দেন পরবর্তী ধাপে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সংকোচনের ফলে তাপমাত্রা আবার কিসে যায়? T1-এ যেতেছে। তার মানে নেক্সট আমি আবার কি পেলাম? T1, আবার টেম্পারেচার T1 ব্যাক পেলাম। এখন তাহলে চলো আমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ এটা সলভ করার ট্রাই করি। তাহলে আমার চূড়ান্ত আয়তনটা কত? দেখো এইখানে যদি আমি টেম্পারেচার আবার যাই পাই, যার নামে জায়গা, ওইটা বিষয় না। বাট তুমি দেখো এরপরে যেহেতু আমরা সংকোচন করছি তার মানে আয়তন মান কমে যাইতেছে। বাট আমরা কয় নাম্বার আয়তন পাইতেছি? আমরা কিন্তু আমাদের 4 নাম্বার আয়তন পাইতেছি। 4 নাম্বার আয়তন। তার মানে এখানে আয়তনের প্রসেসটা কয়টা? 4টা। আর টেম্পারেচার আসলে কয়টা? ওই দুইটাই, T1 আর T2। ঘুরে ফিরে একসাথে একটা এই প্রসেস আর একটা এই প্রসেস, এটাই। তাহলে চলো আমরা এটা সলিউশন করা শুরু করি। তাহলে চলো প্রথমে আমরা রুদ্ধতাপীয় প্রসেস যেহেতু কাজ হয়েছে, তার মানে আমরা এইভাবে বলতে পারি T1 B1, হ্যাঁ, গামা -1, যেহেতু এটা অ্যাডিয়াবেটিক প্রসেস, তো আমরা এইভাবে ইউজ করতে পারি T2 V2 গামা -1। এখন তুমি তো আর T1 আর B1 এর মান জানো না, তাহলে কি করবা? T1 আর T2 রাখলাম, এই পাশে এনে রাখলাম, V2 ডিভাইডেড B1 গামা -1। এখন দেখো V2-র মান কত? 4, বসাইলাম 4। B1 এর মান কত? 2 গামা -1। এখান থেকে আমাদের আসলো কত? 2 গামা -1। এইটার একটা ইকুয়েশন দিয়ে রাখো, যেহেতু আমরা T1 আর T2 এই দুইটা ভেরিয়েবলই আমাদের আননোন, তাহলে আমরা এটার একটা ইকুয়েশন দিয়ে রাখলাম, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা পাইলাম কি? দেখো T1 ডিভাইডেড T2 ইজ ইকুয়াল টু 2 গামা -1। এই জিনিসটা আমরা পাইছি আপাতত, অ্যাটলিস্ট পাইছি, আপাতত রাখি, এটারে একটা ইকুয়েশনের মতো করে রাখি। ওকে, এটুকু পাইছি। এরপরের স্টেপে দেখো, এরপরের স্টেপে কোনটা কোনটা কাজ করতেছে? এরপরের স্টেপটা সমষ্ণ প্রসেসে গেলেও বাট কাজ করতেছে কি? দেখো কোন ফর্মুলা আমরা ইউজ করতেছি? আবার রুদ্ধতাপীয়। কেন? দেখো এই যে T2 আর V3, এই T2 আর V3 কিন্তু কাজ করতেছে। এর পরের প্রসেসটা দেখো T2, এর পরের প্রসেসটা এরকম T2 V3 গামা -1 ইজ ইকুয়াল টু টেম্পারেচার আবার কোথায় ফিরে আসছে? T1-এ ফিরে আসছে। T1 V4 গামা -1। ওকে, আমরা কিন্তু অলমোস্ট একটা জিনিস পাই গেছি। দেখো T2 ডিভাইডেড T1 ইজ ইকুয়াল টু V4 ডিভাইডেড V3 গামা -1, এই জিনিসটা পাইছি। এখন দেখো একটা জিনিস, দেখো তোমার এই জিনিসটা কি একটু চেনা চেনা লাগতেছে কিনা? T1/T2-র মান আমি জানি, তার মানে এইটারে উল্টা করে দিলেই তো আমি আসলে T2/T1 এর মানটা পাচ্ছি। তার মানে আমি যদি এইটাকে উল্টা করে দিই, জাস্ট একটু উল্টা করে দিচ্ছি, মেয়েদের ফেভারিট কালার পিঙ্ক ইউজ করতেছে এখন আমরা। দেখো T2 ডিভাইডেড T1 ইজ ইকুয়াল টু 1/2 গামা -1। দেখো বুঝছো কিনা? একদম ইজি একটা জিনিস। তার মানে এইখান থেকে আমরা এই ভ্যালুটাই কিন্তু নিতে পারি। কেমনে নিতে পারি? এটার মান হচ্ছে 1/2 গামা -1।
তার মানে এখন তোমার প্রথমে চিন্তা হইতেছিল যে গামার মান কই পাবো, কারণ কোনো গ্যাসের মান উল্লেখ করা নাই যে এটা এক পারমাণবিক না দ্বি পারমাণবিক না বহু পারমাণবিক। এই যে দেখো গামার কেস আউট, গামা জাহান নামে চলে গেছে, এই যে গামা গামা কাটা। তার মানে এখন একটা জিনিস খেয়াল করে দেখো যে এখান থেকে কি আসতেছে 1/2 ইজ ইকুয়াল টু আমি বলতে পারতেছি V4/V3। এখন আমি এটার এই পাশে পাঠাই, V4 ইজ ইকুয়াল টু V3/2। দেখো V3 কত, এই যে 10 মিটার কিউব, 10 মিটার কিউব, 10/2 5 মিটার কিউব। তার মানে আমরা চূড়ান্ত আয়তন বা এই যে এই কোশ্চেনটা টপ লেভেলের একটা কোশ্চেন, চূড়ান্ত আয়তন আমরা কত পেলাম? চূড়ান্ত আয়তন আমরা পাইলাম 5 মিটার কিউব। এটা তোমার আসলে বুয়েট 18তে আসছিল, ঠিক আছে এটি। তার মানে হচ্ছে আমরা 5 মিটার কিউব পাইছি।